প্রবলেম করছিল তো ঢুকতে পারছিলাম না। তো শুরু করি না? আচ্ছা, আর আপনারা তো সবাই নতুন যে ক্লাসরুম ওখানে অ্যাড হয়ে গেছেন। ওকে, ভেরি গুড। আমরা এখন কি কিছু দেখতে পাচ্ছেন? আজকে দুইটা টপিক পড়বো, তার মধ্যে একটা টপিক হচ্ছে হাইড্রার খাদ্য গ্রহণ এবং পরিপাক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আমরা পড়বো। হাইড্রার খাদ্য গ্রহণ এবং পরিপাক প্রক্রিয়া, ঠিক আছে? আর হচ্ছে হাইড্রার চলন। তো প্রথমে দেখি যে পরিপাক বা পুষ্টি কাকে বলে, হ্যাঁ, নিউট্রিশন কাকে বলে। তাহলে যে প্রক্রিয়ায় কি হয়, খাদ্য গ্রহণ হয়। আমরা দেখি যে প্রক্রিয়ায় কি হবে, খাদ্য গ্রহণ হয়, খাদ্য পরিপাক হয়, খাদ্যসার পরিশোষণ ও আত্তীকরণ এবং খাদ্যের অপরিপাকৃত অংশ দেহ থেকে বহিষ্কৃত হয়, তাকে পুষ্টি বলে। তাহলে যে পদ্ধতির মাধ্যমে কি হবে, খাদ্য গ্রহণ হবে, খাদ্য পরিপাক হবে, খাদ্যসার পরিশোষণ হবে এবং আত্তীকরণ ও খাদ্যর অপরিপাকৃত অংশ দেহ থেকে বহিষ্কৃত হবে, সেটাকেই বলা হচ্ছে পুষ্টি বা নিউট্রিশন। তাহলে এটি প্রাণীর একটি গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া। এটি হচ্ছে কি প্রাণীর গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া এবং প্রাণীর দৈহিক বৃদ্ধি। এই যে পুষ্টির প্রয়োজন কেন, দেখো, এটি হচ্ছে দৈহিক বৃদ্ধি। কথা শুনতে পাচ্ছ না? ও, ওই যে ওইখানে পাশে আর একটা স্যার ক্লাস নিচ্ছে, তো ওই জন্য। এখন কি কথা শুনতে পাচ্ছ? নয়েজ যাচ্ছে না? আচ্ছা, দাঁড়াও, একটু অন্য জায়গায় যাই। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, আমরা আজকে আলোচনা করবো রোমোজাইট ফাইব্রোসিস ও ঐক্যকারী বিষয়টা। এখন কি শুনতে পাচ্ছ? ওকে ওকে, আচ্ছা, তাহলে নিউট্রিশন কাকে বলে এটা কিন্তু আমরা জানলাম, তাই না? তো এখন হাইড্রার যে খাবার বা খাদ্য তালিকায় কি কি থাকে দেখি। তো হাইড্রা কি মাংসাশী প্রাণী না তৃণভোজী? তো হাইড্রা কি কি খাবার খায় আমরা একটু দেখে নিই। সে তো বার্গার খায়, স্যান্ডউইচ খায়, তাই না? আচ্ছা, তাহলে দেখি সে পতঙ্গকে খাবার হিসেবে গ্রহণ করে, পতঙ্গের লার্ভাকে খায়, তারপরে ক্ষুদ্র ক্রাস্টাসিয়া। ক্রাস্টাসিয়া কি বুঝো? ক্রাস্টাসিয়াটা কি জিনিস? আর্থ্রোপোডা পর্বের একটা শ্রেণী হচ্ছে ক্রাস্টাসিয়া। আর্থ্রোপোডা পর্বের যেমন অনেকগুলি শ্রেণী আছে, তার মধ্যে হচ্ছে ইনসেক্টা আছে, ক্রাস্টাসিয়া আছে, ডেকাপোডা আছে, অ্যারাকনিডা আছে। তো আর্থ্রোপোডা পর্বের যে একটা শ্রেণীর নাম হচ্ছে ক্রাস্টাসিয়া। বিশেষ করে আমি যদি চিংড়ির কথা বলি, হ্যাঁ, তাহলে চিংড়ি হচ্ছে ক্রাস্টাসিয়া পর্বের একটা জীব, এই পর্বে না, শ্রেণীর। তো তো ক্রাস্টাসিয়া শ্রেণীর কিছু জীব আছে, যেমন হচ্ছে সেগুলো সাইক্লোপস, ডেফনিয়া, ঠিক আছে? ক্রাস্টাসিয়ার জীবগুলির নাম হচ্ছে সাইক্লোপস, ডেফনিয়া, তারপরে ছোট ছোট কৃমি, তারপরে অ্যানেলিডা পর্বের ছোট ছোট জীব। একটু বন্ধ করো তো, শব্দ আসছে। তারপরে ছোট ছোট অ্যানেলিড, অর্থাৎ অ্যানেলিডা পর্বের ছোট ছোট কিছু জীব। তারপরে মাছের ডিম, তারপরে রুটিফেরা। রুটিফেরা একটা পর্ব আছে, আমরা যেমন পরিফেরা এরকম পর্ব পড়লাম না, তো এরকম কিছু অনুন্নত বা মাইনর ফাইলা আছে, একটার নাম হচ্ছে রোটিফার। তো সেই রোটিফেরা, সেই রোটিফেরা পর্বের কিছু জীবকেও কিন্তু হাইড্রা খাদ্য হিসেবে গ্রহণ করে।
তো এখানে হাইড্রার যে খাদ্য তালিকায় বিভিন্ন অংশগুলির নাম বলা হলো, বিভিন্ন আহ, আহ, উপাদানের, এই নামগুলি মনে রাখতে হবে। এই নামগুলি দিয়ে কিন্তু বহুপদী কোশ্চেন আসে। তো অনেক সময় এরা নিজ দেহ অপেক্ষা বড় প্রাণীকেও কিন্তু খাবার হিসেবে গ্রহণ করতে পারে। তো এদের মধ্যে রয়েছে মাছের পোনা, তারপরে ব্যাঙাচি, এগুলিকেও কিন্তু কখনো কখনো তারা খাবার হিসেবে গ্রহণ করে। সাধারণত প্রাণীর যে টিস্যুতে বা কলারসে কি গ্লুটাথিয়ন নাম কি গ্লুটাথিয়ন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে। মানে কি ধরনের সমস্যা? মানে অন্য শব্দ যাচ্ছে নাকি আমার কথা শুনতে পাচ্ছ না? আহ, আচ্ছা, আজকে তাহলে নেটে মানে এরকম 2 দিন থাকবে, বুঝছো? ওই যে না, এরকম আমি কালকে পেপারে দেখলাম 2-3 দিন থাকবে। এর আগে এরকম তো হয়নি। হ্যাঁ, হয়তো ওই কারণে নেটে মানে কোন আহ, তাহলে আচ্ছা, তুমি একটু কষ্ট করে দরকার হলে পরবর্তীতে ওই যে ইউটিউবে দেখে নিও একটু। হ্যাঁ, হয়তো তোমার ওখানে নেটে প্রবলেম। হ্যাঁ, তাহলে দেখে নিও। হ্যাঁ, হয়তো ওই যে কালকে পেপারেই পড়লাম এরকম একটু সমস্যা হতে পারে। তো পড়াই, তো গ্লুটাথিয়ন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, আহ, তো যা কি করে যে কোনো প্রাণীকে শিকারে প্রলুব্ধ করে। হ্যাঁ, তো হাইড্রা কেবল সেসব প্রাণীকে শিকার করে, দেখো, হাইড্রা কেবল সেসব প্রাণীকেই শিকার করে যাদের কলারসে কি থাকে, গ্লুটাথিয়ন থাকে। তো এখন মূল যে জিনিসটি এখানে, যে হাইড্রার খাদ্য তালিকায় যে বিভিন্ন উপাদানগুলির কথা বলা হলো, এই উপাদানগুলির নাম তোমাদের ভালোভাবে শিখতে হবে। ঠিক আছে? কারণ কি, এইগুলো দিয়ে এমসিকিউ কোশ্চেন আসবে। তো এখন আমরা দেখি যে হাইড্রা কিভাবে শিকারটা ধরে। ঠিক আছে, হাইড্রার যে খাদ্য গ্রহণ বা শিকার ধরার যে কৌশল, সেই কৌশলটা সম্পর্কে আমরা একটু জানি। দেখো, হাইড্রা জীবন্ত প্রাণীকে শিকার করে খায়। হাইড্রা কোন ধরনের প্রাণী খায়? জীবন্ত প্রাণীকে। তো তো এই যে জীবন্ত প্রাণী, এই জীবন্ত প্রাণী ধরতে হাইড্রাকে সাহায্য করে কে? কোর্সিকা, এবং কোর্সিকার মধ্যে নেমাটোসিস্ট থাকে। তো নেমাটোসিস্ট কি জিনিস, এটা কি বলতে পারবা? নেমাটোসিস্ট জিনিসটা কি? হুম, হ্যাঁ, নিডোসাইট কোষের মধ্যে। একটু দাঁড়াও তো, আমি দেখি পাশের রুমে যেতে পারি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে তোমরা ঠিকই বলছো যে নিডোসাইট কোষের ভিতর সুতা এবং থলের সমন্বয়ে গঠিত যে অংশটা দেখা যায় সেটা কি বলা হয়? নেমাটোসিস্ট। এবং নেমাটোসিস্টের থলের ভিতরে কি উপাদান থাকে এটা জানো? আচ্ছা, হিপনোটক্সিনের কাজ কি? আচ্ছা, এটা কে বললা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তাবাসসুম, ভেরি গুড। তো যেটা বলছিলাম, এই যে হিপনোটক্সিন, হ্যাঁ, এই হিপনোটক্সিন পেনিট্রেন্ট যে নেমাটোসিস্ট আছে বা স্টিনোটিল যে নেমাটোসিস্ট, তার মধ্যে হিপনোটক্সিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে। এবং এইটা যখন শিকারের দেহে প্রবেশ করিয়ে দেয় হিপনোটক্সিন, তখন শিকারের দেহটা হচ্ছে প্যারালাইজড হয়ে যায়। এবং প্যারালাইজড কৃত যে কি বলে শিকার, সেই শিকারটা এরপরে কোর্সিকার সাহায্যে কি করে, তারা নিয়ে আসে মুখ্য ছিদ্রের কাছে। তো তার আগে আরো এক ধরনের তোমার কি আছে, নেমাটোসিস্ট, যে নেমাটোসিস্টকে বলা হচ্ছে ভলভেন্ট। সেই ভলভেন্ট আবার কি করে, এই যে শিকারের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলিকে, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পেঁচিয়ে ধরে। ঠিক আছে, পেঁচিয়ে ধরে কি করে, আর গ্লুটিন্যান্ট থাকে,
আমরা পড়েছিলাম স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। তো এই গ্লুটিন্যান্ট টাইপ যে নেমাটোসিস্ট আছে তারা কি করে শিকারকে খুব শক্তভাবে বা দৃঢ়ভাবে চেপে ধরে কোথায় নিয়ে আসে, মুখের যে ছিদ্র সেই মুখের ছিদ্রের কাছে নিয়ে আসে। এরপরে কি হয়, মুখছিদ্রটা প্রসারিত হয় এবং সেখানে কি হয়, গ্রন্থিকোষ থেকে মিউকাস খরিত হয়। মিউকাস খরিত হওয়ার পর খাবারটি যখন পিচ্ছিল হয়ে যায়, তারপর লাস্টের চিত্রটা দেখো যে খাবারটা কোথায় চলে যায়, হাইডার যে সিলেন্টেরন সেই সিলেন্টেরনের মধ্যে চলে যায়। এটুকু কি বোঝা গেছে যেটুকু বললাম? ওকে, তাহলে প্রথমে কি করবে, শিকার যখন হাইড্রার আশেপাশে আসে তখন সে কি করে, শিকারটাকে কর্ষিকা দিয়ে আটকে দেয়। আটকে ধরার পর তার দেহের ভিতর কি থাকে, নেমাটোসিস্টের মাধ্যমে সহযোগিতায় কি করে, তার দেহে হিপনোটক্সিন প্রবেশ করে দেয়। কোন নেমাটোসিস্ট এই হিপনোটক্সিন প্রবেশে সাহায্য করে? পেনিট্রেন্ট বা স্টিনোটিল। হিপনোটক্সিন প্রবেশ করার ফলে কি হয়, এই হিপনোটক্সিনের বিষ, হ্যাঁ, হিপনোটক্সিনের প্রভাবে শিকারটা কি হয়, প্যারালাইজড হয়ে যায়। প্যারালাইজড যখন হয়ে যায় তখন কি হয়, যে ভলভেন্ট তাকে জড়িয়ে ধরে, শিকারটাকে জড়িয়ে ধরে, আর হচ্ছে গ্লুটিন্যান্ট কি করে, আরো শক্তভাবে চেপে ধরে এরপর কি করে, শিকারটা মুখছিদ্রের কাছে নিয়ে আসে। এবং এই সময় মুখছিদ্রের ভিতর যে গ্রন্থিকোষ, সেই গ্রন্থিকোষ কি করে, মিউকাস নিঃসরণ করে। মিউকাস নিঃসরণ করলে কি হয়, খাবারটি পিচ্ছিল হয়ে যায়। পিচ্ছিল হয়ে গেলে কি হয়, খুব সহজেই সিলেন্টেরনের ভিতরে কি হয়, প্রবেশ করে। এটুক কি বোঝা গেছে? এরপরে আমরা দেখব যে খাবারটা কিভাবে পরিপাক হয়। তো হাইড্রাতে কিন্তু যে পরিপাক, এই পরিপাকটা কিন্তু দুই ভাবে হয়। হাইড্রার পরিপাক কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে বহিঃকোষীয়, আরেকটা হচ্ছে অন্তঃকোষীয়। তো পরিপাক কাকে বলে একজন বলো তো? প্রথম কাব্যের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যের নাম হচ্ছে বনফুল। পরিপাক কি একজন বলো? রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম গল্পের নাম কি মনে আছে? কেরানীগঞ্জ থেকে। আচ্ছা, এখন কি বুঝতে পারছেন? আচ্ছা, ওই যে আমি যে উপরে দেখেন হাইলাইটটা দিয়ে দাগ দিয়ে দিলাম, এখানে এটা দেখে দেখে বলেন পরিপাক কাকে বলে। যে জৈব রাসায়নিক শোষণ অনুপযোগী খাদ্যবস্তু দেহ অভ্যন্তরে বিভিন্ন এনজাইম ও পানির সাহায্যে ভেঙে তরল, সরল ও শোষণ উপযোগী সরল উপাদানে পরিণত হয় তাকে পরিপাক বলে। আচ্ছা, আমরা যে খাবারগুলি, আরো সহজ করে দিই, আমরা যে খাবারগুলি গ্রহণ করি এই খাবারগুলি থাকে জটিল খাবার। তো এই জটিল খাবার কোষ কি করে, গ্রহণ করতে পারে না। তো এই জটিল খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমের সাহায্যে ভেঙে যখন তরল, সরল এবং কোষের গ্রহণ উপযোগী অবস্থায় পরিণত হয়, তখন সেই প্রক্রিয়া কি বলা হয়, কি? পরিপাক। আমরা যখন ভাত খাই, এই ভাতটা কিন্তু অনেক জটিল রূপ। তো এই ভাত যখন আমাদের পরিপাক নালীর মধ্যে যায়, পাকস্থলী বা ক্ষুদ্রান্ত্রের মধ্যে যায়, তখন সেই ভাতের সাথে কার্বোহাইড্রেট পরিপাককারী যে এনজাইমগুলি, সেই এনজাইমগুলি ক্রিয়া করে সেটিকে ভেঙে কি করে, তরল করে, সরল করে এবং কোষের গ্রহণ উপযোগী অর্থাৎ গ্লুকোজে পরিণত করে ফেলে। তখন আমাদের কোষ কি করতে পারে, সেটি গ্রহণ করতে পারে। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে জটিল খাদ্য কোষের গ্রহণ উপযোগী অবস্থায় পরিণত হচ্ছে এনজাইমের সাহায্যে, তখন সেটাকে বলা হচ্ছে পরিপাক। তো হাইড্রায় যদি বলা হয়, হাইড্রায় পরিপাক প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়, কয়টি পর্যায়ে? দুইটি। একটি হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, আরেকটি হচ্ছে কি, অন্তঃকোষীয় পরিপাক। একটি হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, আরেকটি হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। তো বহিঃকোষীয় পরিপাক যেটা, কি মনে হয়, কোষের বাহিরে হয় না ভিতরে? তাহলে যে পরিপাক কোষের বাহিরে, বিশেষ করে সিলেন্টেরনের মধ্যে ঘটে,
সেই পরিপাক প্রক্রিয়াকে বলা হয় বহিঃকোষীয় পরিপাক। তাহলে কোষের বাইরে হাইডার সিলেন্টেরন কাকে বলে? কে বলবেন? তাহলে হাইড্রার দেহের যে গহ্বরটা আমরা দেখি সেই গহ্বরটা কি বলা হচ্ছে? সিলেন্টেরন। তাহলে সিলেন্টেরনের ভিতর বিভিন্ন এনজাইম, পানি এবং ফ্ল্যাজেলার ক্রিয়া বিক্রিয়ার যখন খাদ্যবস্তুর চূর্ণ বিচূর্ণ এবং অর্ধপরিপাক হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিকেই বলবো আমরা বহিঃকোষীয় পরিপাক। তো শিকার প্রাণীর যে সিলেন্টেরনে যখন প্রবেশ করে, শিকার যখন কি প্রাণীর সিলেন্টেরনে প্রবেশ করে, তখন গ্যাস্ট্রোডার্মিস কোষ নিঃসৃত এনজাইমের ক্রিয়ায় প্রথমে কি হবে? সেই শিকারের মৃত্যু হবে। এরপর দেহপ্রাচীরের সংকোচন প্রসারণে কি হবে? খাদ্যবস্তু আরো চূর্ণ বিচূর্ণ হবে। আমরা জানি যেহেতু হাইড্রা জীবন্ত জীবকে খাবার হিসেবে গ্রহণ করে, তাহলে জীবন্ত জীব ওটা কি শর্করা না প্রোটিন? হ্যাঁ, প্রোটিন। যেহেতু সেটি প্রোটিন, সেই কারণেই ট্রিপসিন সদৃশ্য, ট্রিপসিন হচ্ছে প্রোটিন পরিপাককারী একটি এনজাইম। তো ট্রিপসিন সদৃশ্য এক ধরনের এনজাইম প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে। তাহলে পরীক্ষায় তোমার কোশ্চেন আসতে পারে যে ট্রিপসিন প্রোটিনকে কিসে পরিণত করে? পলিপেপটাইডে পরিণত করে। আজকে যে পরীক্ষা দিব উপস্থিতির শীটটা, সেখানে এই কোশ্চেনটি আসবে, কোশ্চেন আউট। ঠিক আছে, তারপরে কি বললাম? এই অবস্থায় কি করছে? হ্যাঁ বলো। আমাদের বইতে তো পেপসিন লেখা। ঠিক আছে, পেপসিন, ট্রিপসিন এগুলি সবই হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম। ঠিক আছে, ট্রিপসিনও প্রোটিন পরিপাককারী। হ্যাঁ বলো। স্যার আপনার তো এই হাইড্রা অধ্যায় নিয়ে 4টা এক্সাম হইছে, তো স্যার প্রথম যে এক্সাম ওইটা না আমি দিতে পারিনি, মানে আমার না স্যার খেয়ালই ছিল না যে আপনি মানে এমসিকিউ এক্সাম। আচ্ছা, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। প্রথম যে এক্সাম ছিল, আপনি ইউটিউবে গিয়ে দেখবেন ওই ভিডিও ডিসক্রিপশনের নিচে লিংক দেওয়া আছে, ওখানে গিয়ে পরীক্ষাটা দিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনারা প্রতিদিন ক্লাসগুলি দেখবেন আর প্রতিদিন পরীক্ষা দিবেন, একাধিকবার পরীক্ষা দিবেন। আপনাদের সুবিধার জন্য আমি ওটা ওপেন করে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখো যে অন্তঃকোষীয় পরিপাক। অন্তঃকোষীয় পরিপাক, তাহলে এটা কি কোষের বাইরে হবে না ভিতরে? অবশ্যই কোষের ভিতরে হবে। হ্যাঁ, কোষের অভ্যন্তরে খাদ্য গহ্বরের মধ্যে দেখো সংজ্ঞাগুলি পড়ে রাখতে হবে। কোষের অভ্যন্তরে খাদ্য গহ্বরের মধ্যে খাদ্যবস্তুর পরিপাককে বলা হয় অন্তঃকোষীয় পরিপাক। কোষের ভিতরে খাদ্য গহ্বর থাকে এবং সেই খাদ্য গহ্বরের মধ্যে খাদ্যবস্তুর যখন পরিপাক ঘটবে তখন সেটিকে বলা হবে অন্তঃকোষীয় পরিপাক। এবং হাইড্রার সিলেন্টেরনে দেখো আমরা জানলাম যে বহিঃকোষীয় যে পরিপাক, সেই বহিঃকোষীয় পরিপাকের ফলে খাদ্য কিন্তু অর্ধপরিপাককৃত কি ছোট ছোট কণায় পরিণত হয়েছিল। তো এই কণাগুলি কি করবে? আমরা জানি যে পুষ্টিকোষ, অন্তঃত্বক যেটা, সেই অন্তঃত্বকের পুষ্টিকোষ কয় ধরনের বলা হয়েছিল মনে আছে? গ্যাস্ট্রোডার্মিসে যে পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ কয় ধরনের থাকে খেয়াল আছে? 2 ধরনের। কি কি? কি কি? আচ্ছা, এইবার দেখো কি বলা হচ্ছে যে ক্ষণপথযুক্ত যে কোষটা আছে, সেই ক্ষণপথযুক্ত কোষ কি করবে? তার ক্ষণপথ প্রসারিত করে এই যে সিলেন্টেরনের মধ্যে যে ছোট ছোট খাদ্য কণা, সেই খাদ্য কণাকে ক্ষণপথ চারপাশ থেকে কি করবে? ঘিরে ফেলবে। ঘিরে সেটা কি করবে? কোষের অভ্যন্তরে নিয়ে নেবে, এবং এই পদ্ধতিকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তাহলে কি করবে? সিলেন্টেরনের ভিতর ছোট ছোট অর্ধপরিপাকৃত যে খাদ্য কণা থাকে, সেই খাদ্য কণাকে হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের ক্ষণপথযুক্ত পেশিকোষ পেশিকোষ বা পুষ্টিকোষ কি করবে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে কোষের ভিতরে গ্রহণ করবে এবং কি করবে? কোষের ভিতর খাদ্য গহ্বর সৃষ্টি করবে।
এবং এখানে অর্থাৎ এই যে কোষের ভিতরে যখন খাদ্যটা খাদ্য গহ্বরের মধ্যে প্রবেশ করবে, তখন সেই খাদ্যের গহ্বরের মধ্যে দেখো অম্লীয় এবং ক্ষারীয় উভয় দশাই কি করবে, এখানে অতিক্রম করবে। তারপর কি হবে, এই সাইটোপ্লাজমের ভিতর যে বিভিন্ন এনজাইম থাকে, সেই এনজাইম কি করবে, সাইটোপ্লাজমের এনজাইম খাদ্য গহ্বরের মধ্যে প্রবেশ করবে। খাদ্য গহ্বরের মধ্যে প্রবেশ করে তারা কি করবে, এই খাদ্যগুলোকে কোষের গ্রহণ উপযোগী অবস্থায় পরিণত করে দিবে, এবং এইভাবেই কি হবে, অন্তঃকোষীয় পরিপাকটা ঘটবে। তো হাইড্রা দেখো, হাইড্রা কিছু প্রোটিন, স্নেহ এবং কিছু সরল শর্করা জাতীয় খাদ্য পরিপাক করতে পারে, কিন্তু স্টার্চ, এই শব্দটা ভালো করে মনে রাখতে হবে, স্টার্চ হচ্ছে জটিল শর্করা। তো এই জটিল শর্করা বা স্টার্চকে কিন্তু এরা পরিপাক করতে পারে না। তো এখানে যদি বলে হাইড্রা কোন ধরনের খাদ্য পরিপাক করতে পারে, প্রোটিন, তারপরে স্নেহ এবং স্টার্চ, তাহলে কোনটি সঠিক হবে, 1 ও 2 নাকি 1 2 3? হ্যাঁ, তাহলে 1 ও 2। এখান থেকে এই ধরনের বহুপদী যে কোশ্চেন, সেই বহুপদী কোশ্চেনগুলি কিন্তু আসতে পারে। তো যখন খাবারটা একেবারে তরল সরল আর কোষের গ্রহণ উপযোগী অবস্থায় পরিণত হয়ে যায়, তখন সেই খাদ্য সার অর্থাৎ খাবারের যে মূল উপাদান, সেই মূল উপাদান দেখো ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে দেখতে পাচ্ছ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে তখন কি হবে, কোষের ভিতরে পরিবাহিত হবে। আর যেটা অপরিপাকৃত অপ্রয়োজনীয়, সেটি কি হবে, মুখছিদ্রের মাধ্যমে আবার দেহের বাইরে নিক্ষিপ্ত হবে। এইটাই হলো হাইড্রার খাদ্য গ্রহণ খাদ্য পরিপাক প্রক্রিয়া। তো এত ব্যাপন কাকে বলে এটা জানো? ব্যাপন, ব্যাপন। আচ্ছা, আমি হ্যাঁ হ্যাঁ, এটাকে বললেন উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে, এটাকে বললেন। আচ্ছা, ভেরি গুড। তাহলে যখন কোনো পদার্থ মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কি হবে, স্বতঃস্ফূর্তভাবে পরিব্যাপ্ত হবে, তখন সেই পদ্ধতিকে বলা হচ্ছে ব্যাপন। তাহলে হাইড্রার যে খাদ্য উপাদান, সেই খাদ্য উপাদানগুলি মূলত এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই কি হবে, বিভিন্ন কোষে পরিবাহিত হবে। এটা মনে রাখতে হবে, কোন প্রক্রিয়ায় হাইড্রার খাদ্য সার পরিবাহিত হয়, কোষে প্রবেশ করে, কোষে পরিবাহিত হয়। তো এই যে বহিঃকোষীয় পরিপাক আর অন্তঃকোষীয় পরিপাকগুলো একটু দেখে নেবা। এখন আমরা যেটা পড়ব সেটি হচ্ছে হাইড্রার চলন। তো চলন কাকে বলে আমরা একটু দেখে নিই। যে পদ্ধতিতে প্রাণী এক স্থান হতে অন্য স্থানে গমন করে তাকে বলা হয় চলন। তো যখন বিভিন্ন ধরনের উদ্দীপনার কারণে প্রাণী কি করে, একটা জায়গা হতে আরেকটা জায়গায় তার দেহের স্থানান্তর ঘটায়, তখনও সেটাকে বলা হবে চলন। তো এখন এই চলন কেন ঘটে, দেখো খাদ্য সংগ্রহের কারণে হতে পারে। লকডাউনের সময় আমরা দেখেছি মানুষ কি করছে, এত লকডাউনের মধ্যেও তারা কিন্তু বাইরে বের হয়ে আসছে। কেন বের হয়ে আসছে? খাদ্য সংগ্রহের জন্য। অনেকে খাবার কিনতে বাইরে বের হয়ে আসছে। তাহলে এই যে বাড়ি থেকে দোকানে আসলো খাবার কিনতে, হোটেলে বা রেস্টুরেন্টে আসলো, তাহলে এটা হচ্ছে তার চলন ঘটলো। তারপরে আবার কি করছে, যে আমরা এখন দেখো আমি এখন অফিসে বসে আছি, যখনই আমার কলেজ অফিসের কাজ শেষ হচ্ছে, সাথে সাথে কি করছে, আমি অফিস থেকে আমার বাসায় ফিরে যাচ্ছি। তাহলে কেন ফিরে যাচ্ছি, কারণ বাইরে যদি থাকি তাহলে আমি কিন্তু এই যে কোভিডে আক্রান্ত হতে পারি। তাহলে কেন আমি সরে যাচ্ছি, আত্মরক্ষার জন্য। কি বোঝা গেছে? তারপরে যে ইলিশ মাছ, ইলিশ মাছের কথা এখন বলা হচ্ছে। ইলিশ মাছ কিছুদিন কিন্তু তাদের ধরতে দেওয়া হয়েছিল না, কারণ কি, এই সময় তারা প্রজননের জন্য সমুদ্র থেকে কোথায় আসছিল, নদীতে আসছিল। নদীতে তাদের ডিম যখন ছাড়া শেষ হয়ে গেল, এখন আবার তারা কি করছে, আবার সাগরে কিন্তু ফিরে যাচ্ছে। তাহলে যে প্রজননের জন্য তারা সমুদ্র থেকে নদীতে চলে আসলো, তাহলে এখানেও কিন্তু তার একটা চলন ঘটলো। তারপরে পরিবেশীয় বিভিন্ন উদ্দীপনার কারণে প্রাণীরা কিন্তু স্থানান্তর করতে পারে। এই যে এখন দেখো আমরা কিন্তু মোটামুটি রুমের মধ্যেই থাকছি, ফ্যানও চালাচ্ছি, কিন্তু কয়েকদিন পরে দেখবো যে বাসার যেখানে রোদ আসছে, আমি কিন্তু সেই জায়গাটায় সরে যাচ্ছি। কেন যাচ্ছি? কারণ টেম্পারেচার কমে যাচ্ছে। তাহলে এই যে এরকম উদ্দীপনার কারণেও কিন্তু জীবদের স্থানান্তর হতে পারে। আশা করি যে উদাহরণগুলি দিয়ে বোঝালাম আপনি
আপনারা চলন সম্পর্কে বুঝতে পেরেছেন। তো চলন হচ্ছে প্রাণীদের একটি সহজাত আচরণ। সহজাত আচরণ কাকে বলে, এটা কে বলবেন? সহজাত আচরণ মোহাম্মদপুর থেকে কেউ আছেন? হ্যাঁ, তুমি বলো তো যে সহজাত আচরণ কাকে বলে? যে আচরণ কোন জীব জন্মসূত্রে পেয়ে থাকে, যে আচরণ কোন জীব জন্মসূত্রে পেয়ে থাকে এবং যেটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, যে আচরণ কোন জীব জন্মসূত্রে পেয়ে থাকে এবং যেটি তার জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই আচরণকে বলা হয় সহজাত আচরণ। এবার বুঝছো? তাহলে হাইডার যে চলন, এটি হচ্ছে একটি সহজাত আচরণ। হাইড্রা অধিকাংশ সময় তাদের পদচাকতি দ্বারা নিমজ্জিত কোনো উদ্ভিদ বা কোনো বস্তুর সাথে সংযুক্ত থাকে, তবে খাদ্য সংগ্রহ, আত্মরক্ষা, প্রজনন বা পরিবেশীয় বিভিন্ন উদ্দীপনার কারণে এরা স্থান ত্যাগ করে। চলনের জন্য হাইড্রার কোনো সুনির্দিষ্ট অঙ্গ নেই। যেমন মানুষের চলনের জন্য সুনির্দিষ্ট অঙ্গ হচ্ছে কি? পা। মাছের জন্য চলনের সুনির্দিষ্ট অঙ্গ হচ্ছে পাখনা। পাখির জন্য চলনের সুনির্দিষ্ট অঙ্গ হচ্ছে পাখা আর হচ্ছে পা। তো হাইড্রার ক্ষেত্রে এরকম কোনো সুনির্দিষ্ট অঙ্গ নেই। তাদের যে বহিঃত্বক, ওই যে এপিডার্মিসে বিদ্যমান পেশী আবরণী কোষ হাইড্রার চলনে প্রধান ভূমিকা রাখলেও কোর্সিকা, তারপরে নিডোব্লাস্ট কোষ, গ্রন্থি কোষ, পদচাকতি এরাও কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা রাখে চলনে। তো হাইড্রার যে বিভিন্ন ধরনের চলন দেখা যায়, তো প্রথম দুইটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি এখন কন্টেন্টে যাচ্ছি। তো এই চলন দুইটা তোমাদের আমি একটু দেখি। এখন আমরা আমাদের যে মূল, এখানে কি করছে এই যে ছেলেটা, খুব স্টাইলের সাথে, খুব মানে মুডের সাথে হাঁটছে না? তো আমরা দেখো চলন কাকে বলে সেটা কিন্তু দেখলাম। তো হাইড্রার যে বিভিন্ন ধরনের চলন দেখা যায়, সেই চলনগুলো একটু দেখে নাও। কি কি চলন দেখো? হামাগুড়ি বা লুপিং হতে পারে। কি বললাম? হামাগুড়ি বা লুপিং হতে পারে, ডিগবাজি বা সমারসল্টিং হতে পারে, গ্লাইডিং হতে পারে, হাঁটা হতে পারে, সাঁতার কাটা হতে পারে, ভাসা হতে পারে, আরোহণ হতে পারে, দেহের সংকোচন প্রসারণের মাধ্যমেও কিন্তু তাদের চলনগুলি ঘটতে পারে। হ্যাঁ, ভালো আছো? তো কি বলছিলাম যে এই চলনগুলির নাম কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, হামাগুড়ি বা লুপিং, তারপরে ডিগবাজি বা সমারসল্টিং, তারপরে কি গ্লাইডিং, হাঁটা, সাঁতার কাটা, ভাসা, আরোহণ এবং দেহের সংকোচন প্রসারণ। আচ্ছা, এখন দেখো যে পথে হাইড্রা চলাচল করে সেই পথকে বলা হয় চলনতল। কি বলা হয়? চলনতল। তো প্রথম যে চলনটা আমরা দেখলাম লুপিং, প্রথম যে চলন সেই চলনকে বলা হয় কি? লুপিং। লুপিং এর প্রথম অক্ষরটা কি? ল। হ্যাঁ, এল বা ল। তাহলে লুপিং, এই ল দিয়ে মনে রাখবা, লম্বা দূরত্ব অতিক্রমের জন্য এই পদ্ধতি ব্যবহার করে। তো প্রথমে কি করে দেখো, হাইড্রা তার যে পদতল বা পদচাকতি, এই পদচাকতিকে ব্যবহার করে সে কি করে? চলনতলকে আঁকড়ে ধরে সোজা হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তারপরে সে কি করে? তার যে বহিঃত্বকের পেশী আবরণী কোষের সংকোচন প্রসারণ ঘটিয়ে সে কি করে? তার দেহটাকে দেখো বাঁকিয়ে ফেলে। বাঁকিয়ে কি করে? কোর্সিকা দিয়ে সে কি করে? সে চলনতলকে স্পর্শ করে। কোর্সিকা দিয়ে চলনতলকে সে কি করে? স্পর্শ করে। এরপরে দেখো পরবর্তী ধাপে দেখো সে যে তল, এই যে পদতলকে সে মুক্ত করে কি করছে? দেখো কোর্সিকার নিকটবর্তী স্থানে স্থাপন করছে। এই যে দেখো পদতল টেনে কোর্সিকার কাছে নিয়ে আসে। এই যে দেখো এখান থেকে কোর্সিকার দূরত্ব কিন্তু অনেক বেশি ছিল। এই যে মধ্যবর্তী দূরত্ব দেখো
3 নাম্বার যে হাইড্রা সেখানে, কিন্তু 4 নাম্বার চিত্রে দেখো সে পদতলকে কিন্তু মুক্ত করে কোর্সিকার নিকটে নিয়ে স্থাপন করছে এবং পরবর্তী ধাপে কি করছে, সে আবার কোর্সিকাকে মুক্ত করে সোজা হয়ে দাঁড়াচ্ছে। যে এই পদ্ধতির পুনরাবৃত্তির মাধ্যমে হাইড্রা তার লুপিং যে চলন বা হামাগুড়ি যে চলন সেটি সে সম্পন্ন করে। আর পরের যে চলন সেটিকে বলা হচ্ছে সমারসল্টিং। তো দূরত্ব যদি লম্বা হয়, লম্বা দূরত্ব অতিক্রমের জন্য লুপিং পদ্ধতি ব্যবহার করে, আর দ্রুত চলনের জন্য ব্যবহার করে কি সমারসল্টিং চলন। তো এটাও দেখো আগের মতো কি করছে, পেশি আবরণী কোষের সংকোচন এবং প্রসারণ ঘটিয়ে সে কি করছে, এই যে কোর্সিকা দিয়ে সে কি করছে, চলনতলকে আঁকড়ে ধরছে। 3 নাম্বার ধাপে দেখো সে কি করছে, এইবার সে পদতলকে মুক্ত করে দিচ্ছে, মুক্ত করে দিয়ে সে কোর্সিকার উপর ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াচ্ছে। 4 নাম্বার চিত্রে দেখো সে আবার পেশি আবরণী কোষের সংকোচন প্রসারণ ঘটিয়ে পদতল দিয়ে আবার চলনতলকে স্পর্শ করছে। তারপরে সে কি করছে, আবার কোর্সিকা মুক্ত করে দিয়ে পদতলের উপর ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ একবার কি করবে, পদতলের উপর ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াবে, আর আরেকবার কি করবে, কোর্সিকার উপর ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াবে। এইভাবে সে কি করবে, এই পদ্ধতির পুনরাবৃত্তির মাধ্যমে সে তার চলন সম্পন্ন করবে। তো যখন দ্রুত চলনের প্রয়োজন হয় তখন সে সমারসল্টিং পদ্ধতি ব্যবহার করে, আর যখন হচ্ছে সে কি বলবো লম্বা দূরত্ব অতিক্রম করতে চায় তখন সে কোন পদ্ধতি ব্যবহার করবে, সে সমারসল্টিং পদ্ধতি ব্যবহার করবে। তো আমরা জানি হাইড্রার দেহের ভিতর কি থাকে, গ্রন্থি কোষ থাকে, তাই না? সেই গ্রন্থি কোষ থেকে সে কি করে বুদবুদ তৈরি করে, বাবল তৈরি করে, সেই বাবল দিয়ে সে কি করে পানিতে কিন্তু ভেসে থাকে। এটা হচ্ছে হাইড্রার ভাষা। তারপরে কোর্সিকার সংকোচন প্রসারণ ঘটিয়ে পানির মধ্যে সে সাঁতার কাটতেও পারে। তারপরে পানির ভিতর নিমজ্জিত কোনো বস্তুর সাথে সে লেগে থেকে কোর্সিকার সাহায্যে যে আরোহণ যে পদ্ধতি সেটির মাধ্যমে চলাচল করতে পারে। তারপরে হাঁটা বা নতমুখী যে চলন যেটাকে বলা হচ্ছে, কোর্সিকার সংকোচন প্রসারণের মাধ্যমে কোর্সিকার উপর ভর দিয়ে সে হেঁটেও কিন্তু চলাফেরা করতে পারে। তো এইগুলি হচ্ছে হাইড্রার চলন পদ্ধতি। তোমাদের যে ডিগবাজি আর হামাগুড়ি অর্থাৎ লুপিং এবং সমারসল্টিং যে চলন পদ্ধতি রয়েছে, এই পদ্ধতি দুইটার মধ্যে পার্থক্য কি কি আছে সেই পার্থক্যগুলি কিন্তু শিখে রাখতে হবে, কারণ এই পার্থক্যগুলো কিন্তু পরীক্ষায় অনেক সময় 3 মার্কসের জন্য দিয়ে দেয়। এবং হাইড্রার অধ্যায় থেকে যে কয়টি কোশ্চেন পরীক্ষায় বারবার আসে তার মধ্যে একটা উল্লেখযোগ্য টপিক কিন্তু হচ্ছে তোমার এই কি বলে হাইড্রার চলন। তো আগামী যে উইকলি টেস্ট আমি নিব সেখানে কিন্তু অবশ্যই হাইড্রার চলন থেকে তোমাদের কোশ্চেন আসবে, কি বুঝছো? তাহলে হাইড্রার চলন খুবই ভালোভাবে পড়তে হবে। হাইড্রার চলন পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঢাকা বোর্ড 2015 সালে এসেছে এখান থেকে কোশ্চেন, 2016 সালে এসেছে, তারপরে মেবি 18 সালেও এসেছে। তাহলে চলন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং চলনের মধ্যে প্রথম যে দুইটা বললাম লুপিং এবং সমারসল্টিং, এই দুইটা কোনো কথা না, চিত্র সহ একবারে মুখস্থ নোট করে ফেলবা। এই দুইটা থেকে সৃজনশীল যে কোশ্চেন সেই কোশ্চেনগুলি কিন্তু আসবে। ঠিক আছে, তো এই দুইটা কি বুঝতে কারোর কোনো অসুবিধা আছে যে দুইটা বুঝাইলাম? এবং এই যে এইখান থেকে এমসিকিউ আসে, গ্লাইডিং হাইড্রার সব থেকে যদি বলা হয় ধীর গতির চলন কোনটা, সব থেকে ধীর গতির চলন হচ্ছে গ্লাইডিং, শামুকের ন্যায় চলে, এটা মনে রাখতে হবে সব থেকে ধীর গতির যে চলন। এছাড়া অন্যান্য যেগুলি আছে সেগুলো একটু এমসিকিউ এর জন্য দেখে নিবা, বাট সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তোমার লুপিং এবং সমারসল্টিং। আর পার্থক্য যেটা বললাম, এই যে পার্থক্যটা একটু দেখে নাও, পার্থক্যটা আমরা 3 মিনিট সময় আছে একটু দেখে নিই। পার্থক্যটা পরীক্ষায় 3 মার্কসের জন্য আসে। তো লুপিং যেটা দেখো, এই পদ্ধতিতে কোর্সিকা দ্বারা চলনতল স্পর্শ করে এবং পদচাকতি হেসড়িয়ে নেয়। আর ডিগবাজিতে কি করছে, এই পদ্ধতিতে কোর্সিকা দ্বারা চলনতল স্পর্শ করে এবং পদচাকতি উল্টিয়ে নেয়। এখানে বলা হচ্ছে মৌখিক যে অংশ, দেখো মৌখিক অংশ সর্বদা গতিপথের দিকে থাকে, আর এখানে দেখো মৌখিক অংশ পদচাকতি পর্যায়ক্রমে গতিপথের দিকে এবং পেছনে থাকে, অর্থাৎ একবার সামনে থাকবে একবার পেছনে থাকবে। লুপিং পদ্ধতি লম্বা দূরত্ব অতিক্রমের জন্য ব্যবহৃত হয়,
আর সমারসোল্টিং চলন দ্রুত চলনের জন্য ব্যবহৃত হয়। লুপিং পদ্ধতিতে একটি লুপ তৈরি হয়, ডিগবাজিতে দুইটি লুপ তৈরি হয়। একটি হামাগুড়ি দেহের দৈর্ঘ্য অপেক্ষা কম দূরত্ব অতিক্রম করে, আর ডিগবাজি দেহের প্রায় দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। এই পদ্ধতিতে মানে লুপিং পদ্ধতিতে হাইড্রা অপেক্ষাকৃত মন্থর গতিতে চলে, আর সমারসোল্টিং এ হাইড্রা অপেক্ষাকৃত দ্রুত গতিতে চলে। তাহলে এই যে উদ্দীপক যেগুলি আসে সেই উদ্দীপকের মধ্যে কিন্তু এই যে এখানে যে চিত্রটা দেয়া, এই চিত্রটা আবার এই চিত্রটাও কিন্তু দেয়া থাকতে পারে। দিয়ে বলবে 3 নম্বর যে কোশ্চেন, সেখানে বলবে যে দ্রুত গতি চলনের জন্য উদ্দীপকের কোন পদ্ধতিটি অধিক উপযোগী, যুক্তি সহ বিশ্লেষণ করো। এই কোশ্চেনটি আসে 4 নম্বরে। আর বলবে উদ্দীপকের এ এবং বি এর মধ্যে বা বি চলনের মধ্যে বা বি এ এবং বি প্রক্রিয়ার মধ্যে যে পার্থক্যগুলি দেখা যায় সেই পার্থক্যগুলি বিশ্লেষণ করো। ঠিক আছে, তাহলে এ এবং বি এর মধ্যে পার্থক্য আসে, এটা 3 মার্কসের জন্য। আর দুইটা পদ্ধতির মধ্যে লম্বা দূরত্ব অথবা দ্রুত চলনের জন্য কোন পদ্ধতি অধিক উপযোগী সেটি যুক্তি সহ বিশ্লেষণ করা, এটা আসে 4 নম্বরের জন্য কোশ্চেন। তো তোমরা ঢাকা বোর্ডের যে 15 বা 16 সালের যে কোশ্চেনগুলি যদি দেখো সেখানে কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, তো কারো কি কোথাও আর কোনো প্রবলেম আছে এই যে টপিকগুলি আজকে পড়ানো হলো? ওকে, তাহলে আমাদের নির্দিষ্ট সময় শেষ। তো আজকে যে লিংকটা দিয়ে দেবো সেই লিংকে অবশ্যই পরীক্ষা দিবা তোমরা। হ্যাঁ, তো লিংক মূলত যাবে তোমার চলন এই রাত 11টা পর্যন্ত। ঠিক আছে, তো পরীক্ষাটা অবশ্যই দেওয়ার আগে ক্লাসটা দেখে নিবা, দেখে পরীক্ষাটা দিবা যেন পরীক্ষাটা ভালো হয়। আর পরীক্ষাটা হবে চলন থেকে, সুতরাং সব ধরনের চলনগুলি ভালো করে পড়বা। আচ্ছা, তো আজকের মতো শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।